হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে মানুষের ক্ষতি করা। অ্যাকচুয়ালি ভালো কজন করে সেটা বোঝা খুব মুশকিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যে করে সাধক, তার ক্ষেত্রে কিন্তু বিশাল রিস্কি জোন একটা। মানে যখন তখন তার জীবন পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা। রবি হচ্ছে গ্রহরাজ। রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতি টাকা পয়সার কারণ। রবি হচ্ছে আমার আত্মা। আমার ভেতরে যিনি আছেন, আমি যার সাথে কথা বলে মানে ডিসকাশন করে যে কথাগুলো আমি বলছি, ভেতরে যিনি আছেন, আমি যে কথা বলছি এটা আত্মা, ভেতরে পরমাত্মা। ওই পরমাত্মার মালিক হচ্ছে রবি। সমাজের মানে পিতৃকারক গ্রহ হচ্ছে রবি, আর মান সম্মান যশ খ্যাতি টাকা পয়সার কারক হচ্ছে রবি। এবার রবি যদি কারোর খারাপ থাকে, যদি কারোর রবির ক্ষেত্রে দুটো হাতে ক্রস চিহ্ন থাকে, তাহলে তার ফাঁসি পর্যন্ত হয়ে যায়। রবি যদি ঠিকুজি কুষ্টিতে খারাপ পজিশনে থাকে, তাহলে সে জেলও খাটতে পারে। বশীকরণ হচ্ছে আমাদের যে বিদ্যা আছে, মারণ কাটন বশীকরণ উচাটন বিদ্বেষণ, এগুলো হচ্ছে পাপ বিদ্যা। আচ্ছা, ঠিক আছে। এবার এই সব বিদ্যাগুলো কেউ যদি মানে করে, মানে সত্যি কথা বলতে তার বংশে বাতি দেওয়ার কেউ থাকে না যে করে। বশীকরণ এমন একটা ব্যাপার, মানে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো লোকের সাথে কারোর বশীকরণ করে দেয়া, এটা কিন্তু মহাপাপ। এবার তার পরের দিন 10টার সময়, বেলা 10টা 11টার সময় আমার কাছে আসে। যখন আসে তখন হাসপাতাল থেকে রোগী তুলে নার্সিংহোমে ভর্তি করেছে, আর নার্সিংহোমের ডাক্তাররাও কিন্তু মানে মাথায় হাত দিয়ে বসে আছে যে এটা কি করে হবে, মানে কোনো পেন নেই। আচ্ছা, বাচ্চাটা যে হবে একটা যে পেন হয় সেই পেন নেই, আর ডাক্তাররা মানে ভেবে পাচ্ছে যে কি করে বাচ্চাটা মানে ডেলিভারি হবে। এবার বাচ্চারা যদি ডেলিভারি না করে, দুজনেই মারা যাবে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আপনাদের সাথে এতদিন পর দেখা করতে পেরে। আজকে বুঝতেই পারছেন আমার সঙ্গে কে রয়েছে, জ্যোতিষ সম্রাট শ্রী সঞ্জয় কুমার। নমস্কার দাদা, কেমন আছেন দাদা? ভালো আছি, নমস্কার অডিয়েন্স। আজকে কি টপিক নিয়ে আমরা আলোচনা করছি? আজকে ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে আলোচনা করতে চাই। ব্ল্যাক ম্যাজিক কি বলতো, বিশাল খারাপ জিনিস। এখনকার যুগে অনেক মানে তন্ত্র সাধক আছে যারা ব্ল্যাক ম্যাজিক দেখাচ্ছে, এবং অনেক পডকাস্টে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে মানুষের ক্ষতি করা। অ্যাকচুয়ালি ভালো কজন করে সেটা বোঝা খুব মুশকিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যে করে সাধক, তার ক্ষেত্রে কিন্তু বিশাল রিস্কি জোন একটা। মানে যখন তখন তার জীবন পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা। হ্যাঁ, এবার অনেকে মানে সাধনা করে, পেছনে ভালো গুরু যদি থাকে, হ্যাঁ, সেই গুরুর কথা শুনে সে যদি চলে এবং সাধনা লাইনে সে যদি ঠিকঠাক মতো করতে পারে, হ্যাঁ, যেমন ধরো মানে কর্ণপিশাচী সাধনা বলে একটা সাধনা আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে মানে 1.5 ফুটিয়া বলে একটা সাধনা আছে। হ্যাঁ, তারপরে মানে অ্যাকচুয়ালি ভূত প্রেত যে ব্যাপারটা, ডাকিনী যোগিনী যে আছে, এইসব নিয়ে অনেকে সাধনা করে। হ্যাঁ, যেমন আমার চোখে দেখা একটা ঘটনা আমি বলি, তাহলে বুঝতে পারবে। মানে মানুষ এসব নিয়ে বেশিরভাগই ক্ষতি করে, আমার যা ধারণা আর কি। ঠিক আছে। তা আমার এক বন্ধু ছিল, বন্ধুর বোনের বিয়ে হয়েছিল আমাদের ওখানে, লোকালেই বিয়ে হয়েছিল, মানে আমাদের ওখান থেকে 6-8 কিলোমিটার কি 10-12 কিলোমিটার দূরে আর কি। ঠিক আছে। তা যথারীতি বিয়ের পর পেটে বাচ্চা আসে। তা ওদের বাড়িরই আশেপাশে মানে এসব জিনিস জানে লোকে। আচ্ছা। এখনকার যুগে বাচ্চা হয় 9 মাস 20 দিনে। এবার ওখানকারই ওদের মানে বাড়ির পাশেই এসব লোক মানে যারা এই ব্ল্যাক ম্যাজিক জানে, তারা কি করছে, বাচ্চাটাকে বেঁধে দিয়েছিল। এবার মেয়েটা বাচ্চার ডেলিভারির জন্য বাপের বাড়ি এসেছে, আর মানে ওর যে দাদা সে আমার বন্ধু। এবার 9 মাস 20 দিনে বাচ্চা হয়, মানে 10 মাস পার হয়ে যাচ্ছে, তাও কিন্তু বাচ্চার ডেলিভারি হচ্ছে না। এটা কিন্তু একটা মানে অবিশ্বাস্যকর জিনিস। আচ্ছা।
তখন ওরা মানে 2-3 বার হাসপাতালে নার্সিংহোমে নিয়ে গেছে ওদের, ডাক্তার বলছে এখনো দেরি আছে। 9 মাস তো পার করে গেছে অলরেডি। হ্যাঁ, ওইটাই তো ব্ল্যাক ম্যাজিকে যে ক্ষতিটা করেছে সেটা বলছি আমি। এবার যখন 10 মাস পার হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, তখন ডাক্তাররা সব মাথায় হাত দিয়ে বসে আছে যে এমন একটা কন্ডিশনে বাচ্চাটা আটকে আছে, বাচ্চাটা কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে না, তারপরে সিজারও করা যাবে না। আর ডাক্তার 4জন ডাক্তার মাথায় হাত দিয়ে বসে আছে। দিয়ে এবার ছেলেটা এসে আমাকে বলল, দাদা এই ব্যাপার, আমার বোনের এরকম হয়েছে। আমি বললাম, তোমার বোনের এরকম হয়েছে তুমি আমাকে আগে বললে না? আগে তো বলা উচিত ছিল আমাকে। যদি আমাকে বলতে তাহলে আমি মানে দেখতাম কি করা যায়। তবে তোমাকে আমি আজকের দিনটা টাইম দিচ্ছি, দেখো যদি ডেলিভারি হয় ভালো, আর না হলে তুমি আমার কাছে আসবে অবশ্যই। এবার তার পরের দিন 10টার সময়, বেলা 10টা-11টার সময় আমার কাছে আসে। যখন আসে তখন হাসপাতাল থেকে রোগী তুলে নার্সিংহোমে ভর্তি করেছে। আর নার্সিংহোমের ডাক্তাররাও কিন্তু মানে মাথায় হাত দিয়ে বসে আছে যে এটা কি করে হবে, মানে কোনো পেন নেই। আচ্ছা, বাচ্চাটা যে হবে, একটা যে পেন হয় সেই পেন নেই। আর ডাক্তাররা মানে ভেবে পাচ্ছে না যে কি করে বাচ্চাটা মানে ডেলিভারি হবে। এবার বাচ্চারা যদি ডেলিভারি না করে দুজনাই মারা যাবে, আর বাচ্চা যদি ডেলিভারি হয় তাহলে বাচ্চাটাও মারা যেতে পারে, এমন একটা কন্ডিশন। মানে এবার ডাক্তারদের মতো সাধ্য মতো চেষ্টা করেছে, ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, তাও কিন্তু কোনো ফল হয়নি। তখন আমার কাছে এসেছে ছেলেরা পরের দিন আর কি, মানে বেলা 10টার সময় আমার কাছে, 10টা কি 11টার সময় এসেছে। আমি একটা ওকে কাজ করে দিলাম যে তুমি এটা গিয়ে তোমার বোনকে খাইয়ে দেবে। এবার ও গিয়ে যাই ও বোনকে খাইয়ে দিয়েছে, খাওয়ার পরে কিন্তু পেন উঠেছে। পেন উঠার পর বাচ্চাটা নর্মালে হয়েছে। আচ্ছা, এইবার মানে ছেলের মানে বন্ধুটার বোন বলছে দাদা তুই আমায় কি খাওয়ালে, ওইটার জন্য কিন্তু বাচ্চাটা হলো। তার আগে কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কি হবে, আর আমার খুব কষ্ট হচ্ছিল। আর ওটা খাওয়ার পরে কিন্তু পেন ওঠে, তারপর বাচ্চাটা ডেলিভারি হয়। এইবার যথারীতি বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর 3 দিন পর ছুটি দিয়েছে, বাড়ি এসছে। এবার আমাকে খবর দিল, আমি গেলাম দেখতে। বাচ্চাটাকে দেখে আমার সন্দেহ হলো। দিয়ে আমি তো ওকে বললাম যে ছেলেটাকে, যে দেখো বাচ্চা যদি কান্নাকাটি করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। এবার আমার কাছে একটা জিনিস আছে, সেটা যদি গলায় বেঁধে দিই না, 0.5 ঘন্টার মধ্যে কান্না থেমে যাবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি ওকে ওটা দিলাম। 0.5 ঘন্টা তো দূরের কথা, 12 ঘন্টা হয়ে যাচ্ছে, কান্না থামার কোনো গল্প নেই। দিয়ে আমাকে ফোন করলো, আমি গেলাম। দিয়ে বলছে যে দাদা কি করা যাবে। আমি বলছি, আমি একদম পরিষ্কার বলে দিলাম, দেখো থাকার জন্য আসিনি, আর এই যা হয়েছে নর্মাল ডেলিভারি 1 মাস 9 মাস 20 দিনে হয়, আর যেহেতু 10 মাসে হয়েছে, ঠিক আছে। আর এটা ব্ল্যাক ম্যাজিক করা ছিল, তা আমি যেভাবে হোক ক্রিয়াটা নষ্ট করে তোমাদের এই বাচ্চাটা ডেলিভারি হয়েছে। আর একে বাঁচানো কিন্তু অসম্ভব ব্যাপার, মানে আমার কিন্তু ভালো লাগছে না। এদেরকে তো ফেলে রাখলে হবে না, এখন উন্নত যুগ, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি ইমিডিয়েট গাড়ি ডাকো। যে গাড়ি ডাকা হলো, গাড়ি ডাকা হওয়ার পর মানে গাড়িতে ছেলের মানে ওই বাচ্চাটার 2টো মামা আর মা উঠলো। আর পাশে দাঁড়িয়ে আছি, ওই মানে বন্ধুটার মা আমাকে বলছে সঞ্জয় তুমি যাও। আমি বললাম আমি যাবো না। বলছে না তুমি না গেলে হবে না, তোমাকে যেতে হবে। দিয়ে আমরা গাড়ির সামনের সিটে আমি বসলাম, ড্রাইভারের পাশে। দিয়ে ছেলের মা বলছে, মেয়েকে বলছে যে দেখো বাচ্চা যতই কাঁদুক, বাচ্চা কিন্তু অন্য কারোর কোলে দেবে না, হয় মায়ের কোলে নয় মামার কোলে থাকবে। আচ্ছা, বাকি 3rd পার্সন কারোর কিন্তু বাচ্চাটা দেয়া যাবে না। এবার আমাদের ওখান থেকে চুজরো হচ্ছে কিছু না হলেও 25-30 মিনিটের রাস্তা। আমরা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, বাচ্চাটা সে একভাবে কেঁদে যাচ্ছে। এবার ওর যে বড় মামা আছে বাচ্চাটার, বাচ্চা তো 3 দিনের বাচ্চা, এইটুকানি কোলের মধ্যে নিয়েছে বাচ্চাটা। হ্যাঁ, নেওয়ার পরে কিছুক্ষণ পরে ছেলেটা বমি করছে, মানে ওর মামাটা বাপরে, বমি করছে, অস্থির হয়ে যাচ্ছে, ঘেমে স্নান করে যাচ্ছে। এবার বাচ্চাটা মানে ওর মাকে বলছে তুই নে, ওর মা বলছে না তুই নে না, অসুবিধা কি আছে। ওর মাকে দিচ্ছে, মায়েরও একই কন্ডিশন, মায়েরও বমি হচ্ছে, মায়েরও সেই ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে কোলে বসে থাকতে পারছে না। এবার আমি তো বসে আছি পাশে, দিয়ে আমাকে বলছে তুমি বাচ্চাটা নাও। মনে হচ্ছে আমি নেবো না, তোমার মা তো বলেছে যে বাচ্চাটা মানে
তোমার কাউকে দেয়া যাবে না, মায়ের কোলে আর মামার কোলে ছাড়া। হুম, হুম, ঠিক আছে, এবার ওর মা কেন বলেছিল পরে আমি বুঝতে পারলাম। এবার আমি তো একজন সত্যি কথা বলতে বগলামুখী সাধক, আমাকে আমার গুরুজি বগলামুখী মন্ত্রের দীক্ষা দিয়েছে। হুম, ঠিক আছে, আমি বাচ্চাটাকে নিয়ে ওর মঙ্গল কামনার জন্য কোলের মধ্যে নিয়ে বগলামুখী মন্ত্র জপ করছি। ঠিক আছে, হুম, এবার আমার কোলে আসার পরে বাচ্চাটা না আস্তে 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 আমার ঠান্ডা হয়ে গেল। আমি ভাবলাম তো ঘুমিয়ে পড়েছে। এবার ডাক্তারখানায় যখন নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মানে এমার্জেন্সি রুমে যখন ঢোকালাম বাচ্চাটাকে, ডাক্তার পেরিস্কোপ নিয়ে এরকম টিপে টিপে মানে বুকের মধ্যে ধরছে। ঠিক আছে, দিব যে তো অনেকক্ষণ আগে মারা গেছে, ও বাবা, তো শীঘ্রই নিয়ে চলে যাও বাড়ি, মানে এটা এখানে রেখে লাভ নেই। হুম, যে আমরা তো সব অবাক। ঠিক আছে, যে আমরা ওখান থেকে কি করবো বাচ্চা নিয়ে বাড়ি ফিরলাম। যে ওই রাত্রিবেলা গঙ্গাধারে গিয়ে কবর টবর দিয়ে, মানে বাচ্চাদের মরে গেলে কবর দিতে হয়, দিয়ে টিয়ে তারপর বাড়ি ফিরলাম। তার ব্যাপারটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, এই যে বাচ্চাটা হুম, ওটা কিন্তু মানে পরে ওরা বুঝতে পেরেছে, বাড়ির লোক আমাকেও বলেছে যে ওদেরই মানে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একজন কেউ এই ম্যাজিক ফ্যাজিক জানে, হুম, সে এই ক্রিয়াটা করেছিল। এবার দেখুন এই ক্রিয়াটা কত বড় ক্ষতি হলো। হুম, হুম, তা ব্যাপার হচ্ছে কি, আমরা জ্যোতিষী মানে আমরা প্রতিকারের কথা বলি। হুম, এবার সবসময় হচ্ছে প্রতিকার যদি কাছে থাকে, তাহলে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে সেটা কার্যকারী হয় না। হুম, ওই জন্য বলবো যে অবশ্যই মানে যখন কারোর মানে এসব ব্যাপারে ডেলিভারি পেশেন্ট যেসব আছে তাদেরকে অবশ্যই আগে থেকে কিছু গাইড নেওয়া দরকার কিংবা উচিত, হুম। যাতে তারা সুস্থভাবে বাচ্চা মানে এই যে হয়। ব্ল্যাক ম্যাজিক করা হয়, তন্ত্র সাধনার ক্রিয়া থেকে কি জানা যায় যে কে আমাকে ব্ল্যাক ম্যাজিক করলো বা কি কি সিমটমস থাকে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যে তান্ত্রিক হুম, কিংবা যারা এইসব ধরনের ব্ল্যাক ম্যাজিক করে, হুম, তারা কিন্তু মানে যে করেছে তার নাম কোনোদিনই বলবে না। আচ্ছা, কারণ হচ্ছে মানে লাইফ রিস্ক আছে। হয়তো দেখা গেল কেউ বলে দিল, বললে পরে তার উপর একটা ক্ষোভ জন্মাবে। আচ্ছা, ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে কি বলতো, বুলেট প্রুফ জ্যাকেট পরানো, যাতে ওর গায়ে গুলি না লাগে। আচ্ছা, তা আমরা সবসময় কি করি, মানে ওর যে সিমটম গুলো আছে, হ্যাঁ সে অস্থির, মানে সে ভালো সুস্থভাবে জীবনযাপন করে না। হ্যাঁ, তার মধ্যে মানে সে উল্টো পাল্টা জিনিস দেখা যায়, সে হয়তো খাচ্ছে না, ঘুমোচ্ছে না, হ্যাঁ তারপরে সুস্থভাবে নেই, হয়তো কাউকে মারধর করছে, হয়তো বাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল, হ্যাঁ কিংবা রাত্রির বেলায় হয়তো কোথাও কিছু নেই, কোনো দিকে হেঁটে চলে গেল, এরকম ধরনের সব জিনিসপত্র হয়। এবার আমরা কি করি, আমাদের সাধ্য মতো আমরা যতটা পারি ততটা মানে হয়তো কিছু প্রতিকার দিলাম, তারপরে হয়তো সেটা ঠিক হয়ে গেল, দেওয়ার পর তাকে পার্মানেন্ট কোনো প্রতিকার দেওয়া হলো, হ্যাঁ তার মাধ্যমে তারা কিন্তু মানে ঠিক হয়ে যায়। বশীকরণটা কি এর মধ্যেই পড়ছে নাকি? বশীকরণ হচ্ছে আমাদের যে বিদ্যা আছে, হুম, মারণ, কাটন, বশীকরণ, উচাটন, বিদ্বেষণ, হুম, এগুলো হচ্ছে পাপ বিদ্যা। আচ্ছা, ঠিক আছে, এবার এই সব বিদ্যাগুলো কেউ যদি মানে করে, হুম, মানে সত্যি কথা বলতে তার বংশে বাতি দেওয়ার কেউ থাকে না যে আচ্ছা, করে। বশীকরণ এমন একটা ব্যাপার, মানে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো লোকের সাথে কারোর বশীকরণ করে দেয়া, এটা কিন্তু মহাপাপ। আমরা বলি টুকটাক 6 মাস কপালের ভোগ 12 মাস। হুম, তারপরে হচ্ছে কি, যেমন ধরো কোনো বন্ধু, হুম, দুজন বন্ধু, দুটো ছেলে বন্ধু কি মেয়ে বন্ধু, মানে বিশাল খাতির তাদের সাথে, কেউ যদি ওই বন্ধনটা কেটে দেয়, তার মতো পাপী পৃথিবীতে একটা লোক নেই। তা সাধারণত যারা মানে ভালো প্রকৃতির লোক, তারা এগুলো থেকে দূরে থাকে। আচ্ছা, আর যদি এই বিদ্যাগুলো কেউ করে, তাহলে তার কিন্তু মানে ক্ষতি তাকে মানে নিতেই হবে। মানে এমন একটা ব্যাপার, আমরা যখন কোনো প্রতিকার করি, প্রতিকার করলে মানে তার বলার সাথে সাথে 20% আমার কাছে রিটার্ন আসে। আচ্ছা, এবার যদি তার প্রতিকার করা হয়, 25% আমাদের কাছে রিটার্ন আসে। এবার সেটা কিন্তু নিজেকে সাধককে ভোগ করতে হয়। এবার যারা খারাপ কাজ করে তাদের মানে বিশাল লাইফ রিস্ক থাকে। যেমন মানে গুরুর যে দেহবন্ধন মন্ত্র থাকে, হ্যাঁ, সেই মন্ত্র যদি ও ঠিকঠাক বন্ধন করে না রাখে, ও যে ব্ল্যাক ম্যাজিক করার জন্য যেসব মানে ধরো মানে প্রেত যে পুষে রেখেছে, তারাই ওকে গলা টিপে মেরে দেবে।
আচ্ছা। মানে এতটাই খতরনাক জিনিস, বিশাল লাইফ রিস্ক। আর আমার মতে বলে ওসব জিনিস না করাই ভালো। যেটা ভালো জিনিস, হ্যাঁ, সেটা করাই ভালো। বুঝতেই পারছেন, সৎ পথে আমাদের থাকা উচিত, বশীকরণ করার আমাদের একদমই উচিত না। আচ্ছা, এই যে অনেকে নাম যশ থাকে, হঠাৎ করে দেখা যায় যে সবটা শেষ হয়ে যাচ্ছে, সেটাও কি মানে ব্ল্যাক ম্যাজিকের থ্রু থেকে? না, এবার এখানে অনেক কটা কানেকশন আছে। হুম। যেমন ধরো আমাদের রবি হচ্ছে গ্রহরাজ। হুম। রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতি টাকা পয়সার কারক। রবি হচ্ছে আমার আত্মা। আমার ভেতরে যিনি আছেন, আমি যার সাথে কথা বলে মানে ডিসকাশন করে যে কথাগুলো আমি বলছি, ভেতরে যিনি আছেন, আমি যে কথা বলছি এটা আত্মা, ভেতরে পরমাত্মা। ওই পরমাত্মার মালিক হচ্ছে রবি। সমাজের মানে পিতৃকারক গ্রহ হচ্ছে রবি। আর মান সম্মান যশ খ্যাতি টাকা পয়সার কারক হচ্ছে রবি। এবার রবি যদি কারোর খারাপ থাকে, যদি কারোর রবির ক্ষেত্রে দুটো হাতে ক্রস চিহ্ন থাকে, তাহলে তার ফাঁসি পর্যন্ত হয়ে যায়। রবি যদি ঠিকুজি কুষ্টিতে খারাপ পজিশনে থাকে, তাহলে সে জেলও খাটতে পারে। এবার এখনকার যুগে অনেক জায়গায় দেখবে যে বাচ্চা মেয়ে রেপ হচ্ছে। যেসব ছেলেপিলে করছে তাদের অবশ্যই রবি খারাপ আছে, রবির ক্ষেত্রে স্টার আছে। আর না হলে রবি এমন পজিশনে আছে তার এই মনোবৃত্তি জাগে। এবার এই মনোবৃত্তি জাগলে খারাপ কাজ করে, তার জন্য তাদের ফাঁসি পর্যন্ত হয়। তা আমার মতে বলে যে খারাপ জিনিস যেমন আছে, খারাপ জিনিস প্রতিকার করাই ভালো। আর প্রতিকার করলে এইসব জিনিসগুলো ঘটবে না। আর ঘটলেও আংশিক ঘটবে, তাতে কিন্তু তার জীবন নিয়ে সংশয় হবে না। তা আমার মতে বলে যে রবি যদি খারাপ থাকে, ভালো অ্যাস্ট্রোলজার কিংবা জ্যোতিষীকে দেখিয়ে তার প্রতিকার করে নেওয়াই ভালো। কারণ রবি যদি কারোর জীবনে ভালো না থাকে, তার জীবন অন্ধকার। মানে ধরো যে প্রফেশনেই থাকুক না কেন, সে যদি ঊর্ধ্বে যেতে চায় কিংবা বিশাল নাম কামাতে চাই, যেমন শিল্পী লাইনে যদি বিশাল নাম কামাতে চাই, ভালো জ্যোতিষীও যদি কেউ হতে চায়, অবশ্যই তার রবি ভালো চায়। রবি যদি ভালো না থাকে, সে মানে কিচ্ছু করতে পারবে না। মানে বহুত কঠোর পরিশ্রম করেও কিন্তু তার জায়গা দাঁড় করাতে পারবে না। ওই জন্য রবিকে অবশ্যই দেখা উচিত। আর যেহেতু রবি গ্রহরাজ। আমি শুনেছি জিন পাঠানো হয়, অনেক সময় প্রেত পাঠানো হয় মানে ব্ল্যাক ম্যাজিকের তরফ থেকে, ওটা কি আদৌ হয়? মানে আমি অনেক সময় অনেকের মুখে শুনি আমি কথাটা, আদৌ কি সত্যি এই ব্যাপারগুলো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অনেকে করে। হ্যাঁ, যেমন আমি একটা মানে বলি ঘটনাটা, মানে না বললে বুঝতে পারবে না। মেয়েদের যখন বাচ্চা হয়, এখনকার যুগে এটা সম্ভব কিনা আমি জানি না, ঠিক আছে। মেয়েদের আগে তো মানে বাড়িতে বাচ্চা কাচ্চা হতো। বাচ্চা কাচ্চা হওয়ার পর ওরা কি করতো, মানে ওই বাচ্চা হওয়ার পরে যে ফুল পড়ে না, ওই ফুল কিংবা ওই যে রক্ত রস যা আছে সবকিছু নিয়ে একটা জায়গায় মানে জমিয়ে সরাই করে পুঁতে দিত মাটিতে। আচ্ছা। আগেকার যুগে। এবার যদি কোনো তান্ত্রিক থাকে, তারা কিন্তু ওইটা ওখান থেকে নিয়ে আসে, চুরি করে নিয়ে এসে ওরা কিন্তু ওটাকে সাধন ভজনের মাধ্যমে মানে তাকে জাগায়। হ্যাঁ, তখন ওটা দিয়ে ওরা কিন্তু অনেক খারাপ কাজ, এরকম ব্ল্যাক ম্যাজিক টাইপের করতে পারে। কিংবা মানে ওই যে সরাটা আছে না, ওই সরাটাকে ওরা এরকম গোল করে ছোট করে কাটে, আর ওখান থেকে একটা কাপড় নেয়, ঠিক আছে। মানে এতটাই খতরনাক জিনিস, সেরকম কাপড়টা নিয়ে মানে মাথায় রাখবে আর সরাটা রাখবে, অদৃশ্য অন্য জায়গায় চলে যাবে। মানে আগে এসব জিনিস হতো, এখন এসব জিনিস কেউ করতে পারবে না। আর এখন সেরকম গুরুও নেই, আর এসব লোকের এখন মানে অত ইন্টারেস্ট নেই। প্রেত আসে, প্রেত পাঠানো হয়, এটা মানে হয়। হ্যাঁ, যারা মানে নিজের, যেমন ধরো একটা মানে ঘটনা বলি, ঘটনা না বললে বুঝতে পারবে না। ধরো ভাদ্র মাসে পাট কাটবে, ভাদ্র মাসে সেই পাটটা জলে দেবে, আর ভাদ্র মাসে কাঁচা হবে। ওই পাটটা চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে নিয়ে আসার পর 5টা থেকে 6টা মদের বোতল, চানাচুর, তারপরে ছোলা, মটর দানা, মুড়ি, এসব একটা ব্যাগে নিতে হবে। আর 5টা থেকে 6টা মদের বোতল থাকবে, আর একটা লাটাই থাকবে। এবার সেই লাটাইটা মানে একটা সাইড ব্যাগ থাকবে, ওর মধ্যে নিতে হবে। নিয়ে তোমার মাঠে মাঠে পূর্ণিমা অমাবস্যা রাত্রে অন্ধকারে নির্বস্ত্র হয়ে হেঁটে যেতে হবে।
আর যে গুরুদেব যে মন্ত্র দেবে সেই মন্ত্র জপ করতে হবে। এবার জপ করতে 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 যখন যাবে, হ্যাঁ, তখন একটা দৈত্য আসবে। ওই আচ্ছা মন্ত্রের এত প্রভাব। দিয়ে বলবে, এই কি চাই তোর, তুই আমাকে ডাকছিস? আচ্ছা, আমার গুরুদেবের আদেশ, এই পাটগুলো এই লাটায় জড়িয়ে দিতে হবে, একটা একটা করে সুতো। ও বলে, অসম্ভব ব্যাপার, এটা করা যাবে না। ও চলে যাবে, দিয়ে আবার মন্ত্র জপ করতে হবে, জপ করতে 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 আবার একটা সময় আসবে, এসে এই তোমার সঙ্গে যখন কথা বলছি এরকম বসে কথা বলবো, কথা বলতে 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 তখন ও রাজি হবে। দিয়ে ওই লাটায় কিন্তু সুতোগুলো জড়াবে। হ্যাঁ, এবার যখন ও জড়াতে থাকবে, জড়াতে জড়াতে মানে ওদিকে মানে ভোর হয়ে যাবে, তারপরে মানে সূর্য উঠবে, ওটা যখন টাইম হবে তখন ও আর থাকবে না। তখন ও বললো, দেখ তুই অন্য দিন আসবি, আমি তোকে কাজটা করে দেবো। বলবে, না, অসম্ভব ব্যাপার, তোমাকে আজকেই করে দিতে হবে, তুমি কালকে আসবে তার কি গ্যারান্টি আছে? আমার গুরুদেবের আদেশ, নাহলে গুরুদেব আমাকে বকবে কি আমাকে মারবে। হ্যাঁ, তোমাকে কাজটা আজকেই করতে হবে। ও তো রাজি হবে না, যে না আজকে হবে না। দিয়ে তখন বললো, ঠিক আছে, তুই যখন ডাকবি তখন আসবো। অত ছেলে খেলা কথা বাদ দাও, তুমি যদি আমাকে 3 সত্যি করো যে আমি যখন ডাকবো তখন তুমি আসবে, তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। দিয়ে 3 সত্যি করবে। 3 সত্যি করার পর যখন ও চলে যাবে, তখন ওকে যখন ডাকবে তখন আসবে, আর ওই টাকাতে তখন ওরা চালান করে, খারাপ কাজ করে। যখন ডাকবে তখন আসবে। আচ্ছা আর এলে পরে কিছু না কিছু খাবার তাকে দিতে হয়। আচ্ছা এই যে চালান যে ব্যাপারটা বলতে চাইছো, হ্যাঁ হ্যাঁ যে মানে লোকের যে ক্ষতি করে, হ্যাঁ ক্ষতি করা। এভাবেও অনেক লোক আছে ক্ষতি করে। এটা কতদিন থাকে এই এফেক্ট গুলো ব্ল্যাক ম্যাজিকের? ব্যাপারটা হচ্ছে, ওরা যে ক্ষতিগুলো করে, হুম যদি পাওয়ারফুল ব্যক্তি হয় তাহলে অনেকটাই অনেক দিনই থাকে। এবার তার যদি প্রতিকার থাকে, হ্যাঁ, যেমন আমি একটা ঘটনা বলি, মানে প্রতিকারটা মানে অবশ্যই দরকার। হুম হ্যাঁ, আমাদের ওখানে একটা ফ্যামিলিতে মানে ওনার স্বামী স্ত্রী আর ছেলে ছিল। স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে ওদের ফ্যামিলি থেকে না মানে ওই ওয়াইফের বদনাম দেয়, ঠিক আছে? তখন ওই ছেলেটার বয়স হচ্ছে 16 থেকে 17 বছর বয়স। হুম এবার ছেলে তো মায়ের বদনাম মেনে নেবে না। হ্যাঁ ছেলে কি করেছে, মানে বাড়ি থেকে 1-1.5 লাখ টাকা ব্যয় করে নিয়ে এসছে, যে একটা লোককে দেবো টাকাটা, ওইটা দিয়ে যাতে ওই লোকটাকে মার্ডার করে, যে বদনাম দিয়েছে ওর মায়ের। হুম, দিয়ে এবার আমার একটা জানাশোনার লোকের সাথে দেখা হয়েছে, বলছে, দেখ তুই এক কাজ কর, মার্ডার করলে তোর লাইফটা বরবাদ হয়ে যাবে, হুম। পুলিশ তো তোকে ধরবে, হ্যাঁ তুই তো বেরোতে পারবি না এই জাল থেকে, তো তুই সঞ্জয়ের কাছে চল, হুম দিয়ে আমার কাছে নিয়ে আসে। এবার আমি তখন ওকে বলি, দেখো এসব কাজ করে তোমার লাভ নেই, তুমি যদি খারাপ কাজ করো তাহলে খারাপ হবে। তা আমি ব্যবস্থা করে দিচ্ছি যাতে এরকম ধরনের কথাবার্তা কিংবা এইসব জিনিস না করে। হুম দিয়ে এবার আমি একটা ব্যবস্থা করে দিলাম। ব্যবস্থা করার ফলে ওদের যে লোকজন ছিল, ওরা যে বদনাম দিচ্ছিল, যে টোটাল, হ্যাঁ, তারা পুরো শান্ত হয়ে যায়। মিটিং ডাকার কথা ছিল, মিটিংও ডাকতে পারিনি, মানে ওই বিষয়ে মানে কেউ কথা বলেনি, হ্যাঁ, কিংবা লোকজনও আসেনি। শুধু আমি এই কাজটা করেছিলাম ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে। কারণ একটা ছেলে যদি মানে 15-16 বছর বয়স হয়, তার মায়ের যদি এরকম বদনাম হয়, কোনো ছেলেটাই মেনে নিতে পারবে না। হুম আমি ভগবানকে বলেছিলাম যে দেখো, আমি কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে কাজটা করছি, হুম। হ্যাঁ, তা ওর যেন ক্ষতি না হয়। যাই হোক, ঠাকুর কথা শুনেছিল, দিয়ে ওরা ওই মিটিং ফিটিং যেসব ছিল, ওই ভজাভুজির কেসটার দিকে আর যায়নি। হুম দিয়ে এবার আমার কাছে ওরা স্পেশাল প্রতিকার নিয়েছিল। এবার অনেক লোক আছে এরকম খারাপ জিনিসটা করে, তা ওদের ফ্যামিলি থেকে ওরা মানে অন্যান্য যে লোকজন আছে, তারা ওই ছেলেটাকে মারার জন্য মানে একটা জায়গায় যায়, আচ্ছা ঠিক আছে? এবার তার সাথে ড্রাইভার নিয়ে গেছে। আর যখন মানে ওই ঠাকুরের মানে কাছে গেছে, ওই যে মানে খারাপ করবে, সে বলছে, মানে তাকে গিয়ে বলছে যে তুমি মানে ওই ছেলেটাকে মারতে হবে, তোমার এটাই কাজ, কত টাকা লাগবে বলো। ও তখন খড়ি ফড়ি পেতে যন্ত্রপাতি ওর যা আছে সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখছে, ওর গলা একটা বগলা কবজ আছে। দিয়ে বলছে যে কারুর বাপের ক্ষমতা নেই ওকে মারবে। কেন? বলছে গলা একটা কবজ আছে, কবজটা খুলে দে, আমি মেরে দিচ্ছি, আর যদি না দিস তাহলে মারতে পারবো না। দিয়ে ওরা ওখান থেকে
বেরিয়ে চলে আসে। এবার ড্রাইভারটা ওখানে ছিল, এবার ড্রাইভারটা ওই ছেলেটাকে চেনে। এবার বাড়িতে আসার 2 দিন পরে ওই ছেলেটার সঙ্গে রাতে যখন দেখা হয়েছে তখন ওকে বলছে আমাদের বাড়িতে চ, তোর সঙ্গে দরকার আছে। বলছে কি দরকার? বলছে না গেলে বুঝতে পারবে না, চ। বাড়িতে গেছে, বলছে জামাটা খোল। বলছে কেন জামা খুলবো? তোর কাছে কি আছে দেখবো। বলছে আমার কাছে কি আছে, তোর দেখার দরকার কি? বলছে না, আমি অমুক জায়গায় তোর ফ্যামিলি থেকে তোকে মারার জন্য গেছি, অমুক জায়গায় অমুক লোকটা এই কথা বলেছে, তা তোর কাছে বগল কাগজ আছে, আমি কাগজটা দেখবো। ঠিক আছে, দিয়ে তখন তো কিছুতেই দেখাবে না, জবরদস্তি করে দেখেছে একটা কাগজ আছে। তখন বলছে এটা কে দিয়েছে? তখন বলছে কেন, তোকে বলা যাবে না। বলছে এটা সঞ্জয় দা দিয়েছে। তা এই হচ্ছে ব্যাপার। তা মানুষ আমার মতে বলে খারাপ থাকতেই পারে, ঠিক বুঝিতে চলার পথে সুবিধা অসুবিধা হতেই পারে। তোমার কপালে যেটা আছে সেটা খণ্ডন করা যায় যদি কোনো সেরকম ভালো জ্যোতিষী থাকে, তার সঙ্গে যদি কেউ মানে সলাপ আলোচনা করে, যুক্তি বুদ্ধি নেয় এবং ঠিকুজি অনুযায়ী প্রতিকার করে, সে কিন্তু সুখের স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবে। কারণ আমাদের হাতে পুরোটা নেই, আমি বলবো না যে পুরোটা পারবো, আমাদের হাতে 60% থাকে। হ্যাঁ, আর মানে কবজ নিলে 90% থাকে, আর ভগবানের নাম জপ করলে 100-এ 100 কাজ হয়। কিন্তু পুরোপুরি আমি বলবো না যে একদম মানে এটাকে এই যে দুর্দশাটা সেটা আমি কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো, তবে অনেকটাই উপকার হবে আশা করছি। কপালে যেটা আছে, ধরো কারোর যদি অ্যাক্সিডেন্ট থাকে, মাজা ভেঙে পড়ে থাকার, তা হয়তো পায়ে হোঁচট লাগবে, এতটা ডিফারেন্স হবে। মানে কম যেটা বেশি থাকবে সেটা কমবে, কিছু না কিছু হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তুমি যে বললে মা বগলামুখী সাধনা করছো, তোমার নিশ্চয়ই অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা একটু শেয়ার করো আমাদের সাথে। মা বগলামুখী সম্বন্ধে কেউ যদি শোনে না, ভয় পেয়ে যাবে। ঠিক আছে, ইহ জগতের মানে কলিযুগের হনুমান আর হচ্ছে মা বগলা, এই দুজনাকার মানে চোখে আঙুল দিয়ে ফল দেখিয়ে দেবে। মানে কেউ যদি সঠিক পথে চলে, সৎ পবিত্র ভালো ব্যক্তি হয়, হ্যাঁ, এগুলো নিয়ে খারাপ কাজ করলে হবে না। খারাপ কাজ করলে খারাপ ফল তাকে ভোগ করতে হবে। ঠিক আছে, আর যে গুরু তাকে দেবে, সেই গুরুকে বিচার বিশ্লেষণ করে চুলচিরা হিসাব করে দেবে। কারণ এত পাওয়ারফুল মন্ত্র, বগলামুখী মন্ত্র, দশমহাবিদ্যার দেবীর যে আছে, তার একটা দেবী হচ্ছে মা বগলা। মা বগলা মন্ত্র 10 বার উচ্চারণ করলে কাজ হয়। এবার যদি অসৎ ব্যক্তির পাল্লাই পড়ে, সে যদি অসৎ কাজ করে, কিন্তু তার ক্ষতিও হবে। ওই জন্যে সাধক সবসময় যেন সৎ পবিত্র এবং তার ভালো মানসিকতা থাকে, লোকের উপকার করব, হ্যাঁ, মানে প্রতিবেশীর উন্নতি করব কিংবা লোকের কাজে লাগবো, 10-এর উপকার করবো, এরকম যদি মনোভাব থাকে, দিয়ে সে যদি কাজ করে, তাহলে তার অবশ্যই ভালো হবে। মানুষের জীবনে তো অনেক কিছু থাকে, আপস এন্ড ডাউনস থাকে। একটা পথ আমরা চলি, হঠাৎ করে আমাদের পথটা এলোমেলো হয়ে যায়, তো তখন বলে যে আস্তে আস্তে তোমার কোন দিশে আমরা যাব আমরা কিচ্ছু বুঝতে পারি না। তো আমি কি এটা ধরবো যে আমার যেটা একটা ডেস্টিনি অন্যদিকে ছিল, সেটার দিকে সেই পাতে যাচ্ছি, নাকি আমার হয়তো এই লাইনটা হওয়ারই কথা ছিল না? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, ভালো মন্দ নিয়েই কিন্তু জীবন। হ্যাঁ, এবার তোমার ভালোটা তোমাকেই বিচার করতে হবে। আমি হয়তো তোমাকে বলে দিলাম যে তুমি এই লাইনে গেলে ভালো হবে, এবার তোমার যদি ইচ্ছা শক্তি না থাকে, এবার তার জন্য তুমি যদি কঠোর পরিশ্রম না করো, তোমার যদি চিন্তা ভাবনা সেই দিকে না থাকে, তাহলে তোমার ভালো কেউ করতে পারবে না। আমি তোমাকে যেরকম সাজেশন দেবো সেরকম তোমাকে চলতে হবে। তোমারও ইচ্ছা যদি থাকে, হ্যাঁ, তাহলে সাকসেসফুল হবে, আর না হলে কিন্তু অসুবিধা। আমরা ব্যাপারটা হচ্ছে কি, ধরো জ্যোতিষী হচ্ছে ছোটখাটো ব্যাপার নয়। জ্যোতিষীকে বলা হয় ব্রহ্মার জ্ঞান চক্ষু, মানে নির্মল জ্ঞান চক্ষু বলা হয়। কারণ হচ্ছে জ্যোতিষীরা আগে থেকে অনেক কিছু বুঝতে পারে, জানতে পারে, দেখতে পায়। এবার তাদের পেছনের অনেক অভিজ্ঞতা থাকে। এবার সে যদি অনেক দিন ধরে এই লাইনে থাকে, এবার যখন তার ধরো তার ঠিকুজিতে দেখা হলো, মানে গ্রহের মহাদশা যে অন্তর্দশা থাকে কিংবা খারাপ পজিশনে যদি কোনো গ্রহ থাকে, যেমন ধরো বৃহস্পতির মহাদশা হচ্ছে 16 বছর, শনির মহাদশা হচ্ছে 19 বছর, হ্যাঁ, রবির মহাদশা হচ্ছে তোমার 6 বছর, চন্দ্রের মহাদশা 10 বছর, হ্যাঁ, এরকম, আর রাহুর মহাদশা 18 বছর, এরকম ভাগ ভাগ থাকে। এবার দেখা গেল তোমার রাহু ভালো পজিশনে বসে আছে ছকে, তাহলে তোমার রাহুর দশা হাসতে খেলতে জীবন কেটে যাবে, মানে আনন্দ করে।
তারপরে হয়তো দেখা গেল তোমার খারাপ কোনো মহাদশা অন্তর্দশা পড়লো, তখন তোমার লাইফটা দেখবে এলোমেলো হয়ে গেল। ওই সময় যদি তোমার শক্ত করে কেউ হাত না ধরে, তোমার যদি জানকারি না থাকে, তাহলে তুমি এদিক ওদিক চলে যাবে। এই যে শনির মহাদশা আর সাড়ে সাতি, এটা কি দুটো আলাদা? নিশ্চয়ই দুটো পুরোপুরি আলাদা। হ্যাঁ, মানে কি হয় বেসিক্যালি সাড়ে সাতি হলে আর মহাদশা হলে কি হয়? শনির সাড়ে সাতি হচ্ছে, ধরো যে ঘরে শনি বসে আছে সেই ঘর, তার আগের ঘর আর পরের ঘর, মানে শনির মানে রাশি সঞ্চার যে চক্র আছে সেই চক্রে 2.5 বছর করে করে ঘর চেঞ্জ করে। তাহলে তোমার যদি মেষ মানে রাশি হয়, তাহলে তোমার মেষে 2.5 বছর, আর তার 12 নম্বর ঘর মিনে হচ্ছে 2.5 বছর, আর মেষ হচ্ছে তোমার 1 নম্বর ঘর, তাহলে ওখানে 2.5 বছর, তাহলে 7.5 বছর হচ্ছে খেলা। সাড়ে সাতি, এই 7.5 বছরের যে সাড়ে সাতি তোমাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে আংরা করে দেবে। যেমন সোনা জ্বালিয়ে পুড়িয়ে তাকে নিট সোনায় পরিণত করে, তেমনি একটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে পুরো মানে তার জীবনটাকে এমন ভাবে তৈরি করবে, তার পরের যে জীবনে চলার পথটা যেন ভালো হয়। শনির সাড়ে সাতির মানে যদি ধরো শনির মহাদশা অন্তর্দশা চলে, তার যদি রাশি চক্রে শনি ভালো জায়গায় থাকে তাহলে তার গোল্ডেন পিরিয়ড, আর যদি খারাপ জায়গায় থাকে অসুবিধা। আর মানে ওটা হচ্ছে মহাদশা অন্তর্দশা। আর যদি তোমার সাড়ে সাতি থাকে, তাহলে আমি বলবো যে ঋণ করা, ধার করে ঘি খেতে। আচ্ছা, মানে কি, তোমার যে টাকা পয়সা থাকবে সেই টাকা পয়সা লুজ রাখলে হবে না, সেই টাকা পয়সাটা ইনভেস্ট করতে হবে, আর না হলে সরকারের কাছ থেকে লোন নিয়ে লোন চালাতে হবে। তাহলে শনির যে মানে যে খারাপ রেজাল্টটা কম আসবে। আর যদি না করে তাহলে অসুবিধা। শনির সাড়ে সাথে যদি শনির সত্যি তার খুব খারাপ থাকে, বউ বাচ্চা বাড়ি গাড়ি সব চলে যায়। আচ্ছা, কিন্তু এর জন্য জানকারি লাগবে যে কি করে তাকে ধরা যায়। তার জন্য ভালো সৎগুরু কিংবা তার পরামর্শ কিংবা কোনো জ্যোতিষ যদি থাকে তাকে পরামর্শ দেয়, যদি তার হাত ধরে অবশ্যই সে সেই জাল থেকে বেরিয়ে আসতে পারবে। সময় তো খুবই কম আছে, তুমি অডিয়েন্সদেরকে কিছু বলবে? অডিয়েন্সদের বলবো যে আমি যে এই যে পডকাস্টগুলো করছি, আগেও আমি করেছি, আগে তোমরা ভালো সাড়া দিয়েছো এবং দেখেছো। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করবে। হ্যাঁ, এরপরেও আমি মানে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি আবার আসবো তোমাদের সামনে। নমস্কার। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ব্ল্যাক ম্যাজিক নিয়ে, সাড়ে সাথে নিয়ে, শনির মহাদশা নিয়ে। যা যা উনি বললেন সেরকম কিছু যদি তোমরা ফিল করো তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো। সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।